এটা উনুন, এটা দাদাদের উনুন, রান্না হচ্ছে, রুই মাছ রান্না হলো। রুই মাছ কি এখান থেকেই ধরা? ও, আমরা যে মাছ পাই মাছ বিক্রি করে মাছ কিনি। হ্যাঁ, নদীতে ভেসে বেড়ায় না, মানুষ মরা ভেসে বেড়ায়, গরু মরা ভেসে বেড়ায়, যাবতীয় যা মরবে তাই ভেসে বেড়ায়। মানুষ মারাও ভেসে বেড়ায়? তা হ্যাঁ। পুলিশ তোলে না? পুলিশ কি করবে? দেখা গেলো কোথাও না কোথাও ফেলে দিয়েছে, রাত্রি এলে ভেসে চলে আসছে। তো সেক্ষেত্রে তো দুর্গন্ধে আপনাদের অসুবিধা হবেই। অসুবিধা তো হয়, সবচেয়ে থেকে মানুষ মরা এখন কমই আসে। বর্ষাকাল না জন্যে ভালোভাবে চালানো যাচ্ছে, বর্ষাকাল হলে অবস্থা কাহিল হয়ে যেত, মানে পিছল হয়ে যেত, এখানে প্রচণ্ড পরিমাণে পিছল হতো। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি গঙ্গা নদীর একদম পার্শ্ববর্তী একটা নির্জন চরে। আমার পাশে প্রবাহিত হয়ে যাচ্ছে গঙ্গা নদী, বেশ চওড়া। আর গঙ্গা নদীর ওইদিকে নদিয়া, আর আমি রয়েছি হুগলির মধ্যে। আজকে ঘুরে দেখাবো এই চরের বিশেষ বিষয়গুলো এবং এখানকার মানুষ, জনজীবন, জীবিকা, সমস্ত কিছুই। তার সঙ্গে থাকছে অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চাকদার এই জায়গাটা অতি পরিচিত জায়গা এবং বেশ সুন্দর জায়গা। এর নিচ থেকে প্রবাহিত হয়ে গেছে নদীর একটি শাখা, গঙ্গা নদীর একটা ছোট্ট খাল মতো। তবে ওই ভরা কোটাল টোটাল হলে এই দিকে জল চলে আসে, আর পাশে যে নৌকোটা দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই নৌকো তখন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তবে এদিকে এখন বেশি জল আসে না, যা জল রয়েছে সেগুলো নদীর সঙ্গেই সংযুক্ত। আর এইরকমভাবে দুটো পাইপ দিয়ে নদীর গতিপথ এইভাবে অবস্থা এরকম করা হয়েছে। আগে ওখান থেকে যাতায়াত হতো, তবে এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার কারণে এখন থেকে যাতায়াত হয় না। আর এই রাস্তাটা সত্যি মনোরম পথ। এতক্ষণ যে রোদের মধ্যে দিয়ে আসলাম সেই রোদ এখন এইটুকু পথে নেই। এখানে মোটামুটি 1 কিলোমিটার যেতে হবে আমাদের এই পথ দিয়ে, মোটামুটি 1 কিলোমিটার, 800 মিটার থেকে 1 কিলোমিটার। তবে খুব সুন্দর পথ। আর এই ফুলের রঙগুলো দেখুন, দারুণ সুন্দর লাগছে। এই গাছটা কি গাছ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কি ফুল। আর পাখির কলরব দেখুন, একটা পাখির বাসা হয়েছে এখানে, বেশ বড় বাসা। এই দেখুন, পাখির বেশ বড় বাসা। আর সামনে আমরা গাড়ি নিয়ে আজকে যাত্রা করেছি, আর সামনের পথ তো বেশ মনোরম। আর দুই দিকে শুধু চাষের জমি, এদিকে কোনো বাড়ি নেই। এখান থেকে গঙ্গার ঘাট পর্যন্ত একটা বাড়ি নেই কোনো মানুষের, এখানে শুধুমাত্র চাষের জমি। এগুলো কি কালো জিরে নাকি? পেঁয়াজের বীজ, একটু ধরে দেখছি। পেঁয়াজের বীজ কিন্তু কালো জিরের মতোই দেখতে লাগছে। আর হাওয়া টাওয়া ফ্যান ট্যান লাগছে না, প্রকৃতির হাওয়াতেই চলে যাচ্ছে দিকে। হাওয়া আছে বলে এখানে নিয়ে আসে। ও, ওই পেঁয়াজ কলি গাছ থেকে, ওই পেঁয়াজ কলির ওপরে যেগুলো হয় সেগুলো? হ্যাঁ, এইগুলো থেকে আবার পেঁয়াজ হবে। আচ্ছা, এগুলো থেকে পেঁয়াজ গাছ হবে? হ্যাঁ, পেঁয়াজ গাছে পেঁয়াজ হবে, পেঁয়াজের দানা। এবার কি পেঁয়াজ চাষ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কত পেঁয়াজ হয়েছে এবার? এবার পেঁয়াজ হয়নি, ঝড় বৃষ্টিতে এই সব নষ্ট করে দিয়েছে। আর পেঁয়াজের দামও তো এবার কম রয়েছে, বেশি নেই। ইউটিউব চ্যানেল আছে, নাম কি? ট্রাভেল উইথ রাজেশ। ট্রাভেল উইথ রাজেশ। এই যে যেগুলো রয়েছে গুঁড়ো গুঁড়ো, এগুলো কি এই ফুলের অংশ নাকি? হ্যাঁ, এই যে ধুলো, এই ফুলের বীজগুলো, সে পাপড়িগুলো ধুলো হয়েছে, ধুলোগুলো মেরে আচ্ছা আচ্ছা, হচ্ছে। আর এই যে ওইগুলো দানা, ওই যে কালো কালো বেরোচ্ছে, এই দানা আবার বুনে চারা করা হবে, চারা করে আবার পেঁয়াজ হবে পরের বছর। পরের বছর। আর এর মধ্যে কি পুরো ওই বেছে রাখা রয়েছে? এগুলো সেই দানা দানা, এই গুটা গুটা, এগুলো যতটা এখানে রয়েছে ততটাই কতগুলো জমি হবে? কতটা জমি হবে? কতগুলো জমিতে আপনি লাগাতে পারবেন পেঁয়াজ? কত পরিমাণ? অনেক কয় বিঘে হয়ে যাবে? আচ্ছা। আর এখানেও কাকু ঝাড়ছে এরকমভাবে, পুরো প্রকৃতির হাওয়া, এখানে ফ্যানের প্রয়োজন হচ্ছে না। দেখুন,
পেঁয়াজ বীজ তো সব কিছুরই হয়, নাহলে হবে কি করে? জমি কোন দিকে আপনাদের? হ্যাঁ, তো এখান থেকে যেহেতু এখন প্রায় 10টা বাজে, চাষিটা সকালে এসেছিল, এসে এখান থেকে কলা টলা কেটে নিয়ে যাচ্ছে। এগুলো কি কলা? কাঁচ কলা নাকি পাকা কলা? পাকা কলা তো সরু হয়ে গেছে। এক কাদি ছিল কলার বাগান নাকি? কলা চাষ করেছেন? ও, তো বিক্রি করবেন কিরকম দামে? ওই 3 টাকা 4 টাকা পাকিয়ে বিক্রি করবেন? পাকে পাকবে কি, রেখে দিলে পেকে যাবে না দিতে হবে কিছু? কিছু দিতে হবে। কার্বাইড টারবাইড ওগুলো? আচ্ছা, আপনি বিক্রি করে দেবেন লুজ? আচ্ছা, হাটে নিয়ে গিয়ে নাকি? হ্যাঁ, হাটে নিয়ে গেলে কেউ এই রাস্তা ধারে বসলে কেউ যদি নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে পাকা অবস্থায়, গাছ পাকা অবস্থায় হয় না? গাছ পাকা পাওয়া যায় না? হয়, কিন্তু কম কম হয়। এই তো লোকে চুরি টুরি হয়ে যায় তো। এই কলা প্রচণ্ড চুরি করে সব জায়গায়, সে গ্রাম হোক বা অন্য দিকেই হোক না কেন, কলা দেখলে কলার মোচা তো পাওয়াই যায় না। আমার এক বন্ধুর ক্ষেত্র আছে, ও সেই কাঁচা অবস্থায় কেটে নিয়ে চলে আসে, বলে পাকাতে দিলেই চুরি হয়ে যাবে। হ্যাঁ, পাকালেই এবার চুরি হয়ে যায়, তাই না? ঠিক আছে, যান। এই হচ্ছে অবস্থা, কলার প্রচণ্ড পরিমাণে চুরি হয়, আর এই কারণেই কাঁচা অবস্থাতেই কেটে নিয়ে যায়, কেটে নিয়ে গিয়ে কিছু দিয়ে পাকানো হয়, এই হচ্ছে ব্যাপার। আর পরিবেশটা দেখুন কত সুন্দর, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। আমরা চলে এসেছি শ্মশানের কাছে, আর শ্মশানের পাশের এই বট গাছটা বহু বছরের পুরনো বট গাছ। তবে এই শ্মশানে এখন খুব একটা দাহ হয় না, ইলেকট্রিক শ্মশান হয়ে যাওয়ার কারণে আগে দাহ হয়, এখানে হয় না। আর এই পাশে মন্দির রয়েছে, শ্মশানকালী মন্দির, আর এ পাশে মহাদেবের ধ্যানরত একটা খুব সুন্দর ছবি আঁকা রয়েছে। আর এদিকে হচ্ছে কাঠের শ্মশান, যেখানে এখন দাহ খুব একটা হয় না, যেটা বলছিলাম। আর এইখান থেকে পুরোপুরি কোনো ইটের পথ নেই, এইরকম মাটির রাস্তা। বর্ষাকালে এই মাটির রাস্তায় যেতে গেলে সমস্যা মানে বিশাল পরিমাণে হয়। নৌকা এসছে? আচ্ছা, নৌকা এইমাত্র ছেড়ে গেল, মানে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই জায়গাটা আসলে না অনেকটা সুন্দরবন সুন্দরবন ফিল হয়। দেখুন এইদিকে, এখানে একটা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, তবে এইরকম ভগ্নপ্রায় অবস্থাতেই রয়েছে এটা। আর এখানে আসলে ওই সুন্দরবন সুন্দরবন ফিল হয় কেন বলছি, তার কারণ এখানে যে গাছগুলো রয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, যদি চিনতে পারেন গাছগুলো বা গাছের পাতাগুলো, আশা করি চিনতে পেরেছেন কি পাতা। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্যই এখানে আসলে সুন্দরবন সুন্দরবন ফিল হয়। তার একটু সামনে যাব আমরা। আজকে আমাদের যাত্রা হচ্ছে এইরকম বাইক নিয়েই, এই সুন্দর পথ দিয়ে। আর বর্ষাকাল না জন্যে ভালোভাবে চালানো যাচ্ছে, বর্ষাকাল হলে অবস্থা কাহিল হয়ে যেত, মানে পিছল হয়ে যেত, এখানে প্রচণ্ড পরিমাণে পিছল হতো। আর এই পাশে যেই নদীটা দেখা যাচ্ছে না, নদী না, নদীর একটা সরু অংশ খাল, আমি বলছি আপনাদের, এইখান থেকে নৌকা ধরা হয় যখন জোয়ার থাকে। জোয়ারের সময় এইখান থেকে মানে আমরা গাড়ি উঠিয়ে দেবো নৌকা, এখান থেকে খাল দিয়ে বেরিয়ে মেন নদীতে যাবে, গঙ্গা নদীতে যাবে, তারপর ওখান থেকে বেরিয়ে যাবে। আর যদি এখন ভাটার জন্য এখান থেকে পাবো না, আর একটু সামনে গিয়ে মানে একদম সরাসরি গঙ্গা নদীতে ঘাটে গিয়ে আমরা ওখান থেকে ঘাট পার হতে পারবো। দেখুন গঙ্গার জল চলে এসছে, বললাম না বৃষ্টির সময় কি অবস্থা হয়, তার একটা ছোট্ট নমুনা এখানে দেখা যাচ্ছে। এই পথ দিয়ে যখন যাচ্ছি দেখুন দুদিকে জঙ্গল কেমন, আর গঙ্গা নদীর জল এখানে উঠে যায়, জোয়ারের সময় জল এখানে উঠে যায় এই পাশ থেকে, ওর জন্য এই অংশটা ভিজে রয়েছে। আর এখান থেকে যেতে গেলে এই ফিলিংসটাই আলাদা। শহর থেকে এত কাছে এরকম একটা অ্যাডভেঞ্চারাস স্পট বা অ্যাডভেঞ্চারাস জায়গা রয়েছে, এটা অনেকেই জানেন না, তবে স্থানীয় মানুষ তো অবশ্যই জানেন। আর সামনে জল উঠে পুরো ভিজে গেছে পথ, এইখান থেকে যাওয়াই মুশকিল হয়ে যাবে। কন্টিনিউ। এই দেখো এখানেও বিছল খাচ্ছে,
তাহলে সাধারণ মানুষ এভাবে কি মানে কীভাবে যাতায়াত করে এখান থেকে, ওটাই বিষয়। যাই হোক, এই সাঁকোটা পার হয়ে আমরা সামনে দাঁড়াই। এই সরু খালটা দিয়ে একজন দাদা মানে মাঝি ভাই উনি মাছ ধরতে চলে যাচ্ছে। আর এখানে বেশ কিছু নৌকো রাখা রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই সাঁকোর নিচে বাঁধা রয়েছে নৌকোগুলো, এগুলোও মাছ ধরবার নৌকো। যাই হোক, আমরা ওইদিকে যাব যখন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, নৌকো ছেড়ে দেবে আর কিছুক্ষণের মধ্যে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বেশ মনোরম দৃশ্য। এই নৌকা করেই আমরা এখন ওইদিকে যাব এবং নৌকার উপর গাড়ি তুলতে হবে। ভাঙা চূড়া ভয় লাগছে। আমরা নৌকা পার হচ্ছি আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রয়েছে, এখানে কেউ বসবাস করে না। জোয়ার হলে এই দ্বীপটা জলের নিচে চলে যায়, আবার ভাটা হলে জেগে ওঠে। আর এপাশে মাছ ধরছে সবাই, দেখুন। আর আমরা যাব ওইদিকে রানীনগর ঘাট থেকে। আমরা যাচ্ছি এখন নদিয়া থেকে পুরোপুরি হুগলির দিকে। ও, কেমন লাগছে বলো? অসাধারণ, ভালো লাগছে। আর যদি এইদিকে আসি এইরকম, তাহলে তো আরো সুন্দর লাগবে দেখতে, একদম লাগবে। নৌকার সামনেটা দেখা যাচ্ছে তাই। এই কঠিনভাবে যাতায়াত এখানকার মানুষের। নদী পার হয়ে আমরা এপাশে এসেছি। এপাশে ছোট্ট একটা গ্রাম, আর গ্রামের পাশে এখানেই দেখুন দেবী মূর্তি রয়েছে। ছোট্ট এরকম টিনের মন্দির করা ছোট্ট এখানে দেবী মূর্তি রয়েছে, তবে এখানে নিকানো হয়, এই মন্দিরের পরিচর্যা করা হয়, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই পাশে পুরো কলা বাগানের জঙ্গল, আর সামনে নদী, পুরো গঙ্গা নদী। ঘাটের পাশে একটা নৌকা রয়েছে, আর নৌকায় হচ্ছে রান্না হচ্ছে। নিচে আসা যাবে? আপনার নৌকায় আসা যাবে? তাহলে আসছি। না 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 না, কিচ্ছু হবে না। ও আচ্ছা, জুতো পায়ে দিয়ে নৌকা উঠে যাবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে জুতো খুলেই যাচ্ছি। তো কাকার নৌকো দেখে আমার উঠতে ইচ্ছা করলো। একটা জিনিস নৌকায় দেখাবো আপনাদের, দেখুন। নৌকোটা কাছে নিয়ে আসলো। আচ্ছা, জুতোটা এখানে রেখেই যাই, তারপরে নৌকাটা ঘুরে আবার আসি। এই যে নৌকোর ভেতর, এটাকে বলে নৌকোর ছই, তাই তো? নৌকোর ভেতর বিশাল গরম তো ভেতরে। হ্যাঁ, ভেতরে তো ভালোই গরম। আমার ওই দিক থেকে দেখে মনে হচ্ছে বেশ সুন্দর, ভেতরে ছাওয়া টাওয়া হবে, কিন্তু ভেতরে পুরো প্লাস্টিক ওপরে, ওর জন্য হয়তো গরম বেশি। হাওয়া থাকলে অসুবিধা হয় না। আর এটা উনুন, এটা দাদাদের উনুন, রান্না হচ্ছে, রুই মাছ রান্না হলো। রুই মাছ কি এখান থেকেই ধরা? ও, যে মাছ পাই, মাছ বিক্রি করে মাছ কিনে। ও আচ্ছা, একটা 10 কিলো 15 কিলো 20 কিলো কিন্তু পাওয়া যায়। আজকে এটা পাইছিলাম 10 কিলো। কি এত বড় মাছ খান? বাগের মাছ। 10 কিলো 15 কিলো মাছ পান একেবারে? হ্যাঁ। বাপরে বাপ। তা আপনারা হচ্ছে মানে মৎস্যজীবী তো আপনারা? হ্যাঁ হ্যাঁ, আপনারা পেশা মৎস্যজীবী? আপনাদের পেশায় কি এটা মাছ ধরা পেশা? ও, বাড়ি কোথায় আপনাদের? জিরাটে। তা এখানে নৌকায় রান্না করছেন, বাড়ি গিয়ে খেয়ে আসতে পারেন তো? মানে টাইম ধরা যায় না, বাড়িতে খেয়ে দিয়ে আসতে সে টাইম আমি পাবো না। টাইম মানে জোয়ার ভাটার টাইম? ও আচ্ছা আচ্ছা। তা আপনারা যে এখন তো ভাটা রয়েছে, জোয়ার কখন হবে? দুটো, মোটামুটি একটার মধ্যে এই এখন রান্না 2-2.5 ঘন্টার মধ্যে জোয়ার চলে আসবে। চান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, জোয়ার লাগবে তাও যাবে। রেস্ট নেবেন এর মধ্যে? তো ঘুম হবে তো? হাওয়া টাওয়া কিচ্ছু নেই? অভ্যেস হয়ে গেছে, এখন না হলেও আমাকে হয়ে যায়। দিন করে খাটাখাটি করতে রাতে, হ্যাঁ, রাত জায়গা থাকে, মানে খাওয়া মাত্রই ঘুম। আচ্ছা আচ্ছা, এখানেই রান্না বান্না করেন, এখানেই খেয়ে নেন, খেতে ঘুম। আর এই জায়গা থেকে কি কি মাছ ওঠে দাদা? আর সব ধরনের, সব পাঙাশ ওঠে? নদীর পাঙাশ আর বাগাল সব ওঠে?
তারপরে ভেটকি। সব আপনারা কি একই পরিবারের মানুষ? হ্যাঁ ভাগিনি আমার। ভাগ্নে, মামা ভাগ্নে? ও আচ্ছা, মামা ভাগ্নে ধরে মাছ শিকার করছেন তাই তো? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে করছেন এই কাজ? করছি অনেকদিন থেকে। কতদিন ধরে? তাও আমার মানে পুরো মাছ ধরা পেশা 35 বছরে। 35 বছর? বর্ষার সময় কি বেশি মাছ পাওয়া যায়? তাই কোন দিকে যাবেন এখন? এই দিকে যাবেন না এই দিকে? এখন যাবো মোটামুটি খাইয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ওই লঞ্চের অপোজিশন থেকে কেমন দেবো। লঞ্চের পেছন থেকে? হ্যাঁ, ওপার থেকে কেমন দিয়ে ফেরা। ওপার সে পাশের মধ্যে পেয়ে যাবেন? 10-20 কেজি ওয়েটের রুই মাছ, কাতলা মাছ পান? দেখেন ফার্স্ট দেখেন না, হ্যাঁ, ফার্স্ট তো অনেক বড়, মানে বড় মাছই ধরেন তাই তো? 15 আঙুলের জাল, 12 আঙুলের জাল। ও আচ্ছা, মানে বড় মাছ ধরার জাল। হ্যাঁ, আর আপনারা খালি পাই থাকেন নৌকার মধ্যে? চটি আছে, দুটো আছে, খালি পাই আর কি, এখানে খালি পাই। নোংরা হয়ে যাবে এই জায়গাটা, তাই যেহেতু এখানে শুতে হয়, তা দুজন শোয়ার জায়গা হয়ে যাবে। আর নৌকার মোটামুটি হাওয়া যদি হয় তাহলে অসুবিধা হবে না, হাওয়া চলে আসবে, না হলেই গরম। তাই এটাও হচ্ছে যারা মৎস্যজীবী তাদের এরকম কঠিন জীবন। আপনারা দেখুন, আপনারা তো দেখেন মাছ ধরা, সুন্দরবনের মাছ ধরা অনেকে দেখেন, সেটাও অবশ্যই অনেক কঠিন জীবন, আরও রিস্কি থাকে, বাঘের একটা ভয় থাকে। তো বাগের ওখানে থাকি আমরা। বাঘের ভয় থাকে? সুন্দরবনে যাইতে হবে। যান কখন, কবে কবে যান? সুন্দরবনে একটু আষাঢ় মাস থেকে। আষাঢ় মাস থেকে আবার যাবেন সুন্দরবনে? এই যে আসলো তো আষাঢ় মাসের থেকে আসে এই জায়গাতে চলে আসে। ও, আপনারা সুন্দরবনে কি মাছ ধরেন? সুন্দরবনে কার নৌকায়? সুন্দরবনে ওই এইটা নৌকা আছে নিদিকে। নিজের লোক আছে, আর ওই সিদারে খুঁটিতে থাকতাম, তারপর ইটার খুঁটিতে থাকতাম। ও, শ্রীধরকুটিতে? হ্যাঁ। মানে এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে শ্রীধরকুটি? শ্রীধরকুটি? এই এখন বিকাশ। এখন বিকাশ আছে। আচ্ছা, তা ওইখানে গিয়েও মাছ ধরেন? লাইরিপুরে মাছ ধরি। আপনাদের লাইসেন্স আছে যা হ্যাঁ, পাস ওখানে পাস করতে। পাস করতে হয়? বাহ, তাহলে আষাঢ় মাস থেকে আবার শুরু হয়ে যাবে দাদা? হ্যাঁ ও ঠিক আছে, আপনারা মাছ ধরেন। খুব সুন্দর লাগলো আপনাদের সাথে কথা বলে। আমি আরেকটা জিনিস দেখাই, এদের বাসনপত্র বলতে এরকম এরকম এর মধ্যেই সমস্ত সর্ষের তেল, লবণ, লঙ্কা এর মধ্যেই রাখেন। আর বাঁশ কেটে দেখুন কি সুন্দর সুন্দর করেছে, এইরকম এই মোবাইল রাখার জায়গা বা আর সমস্ত কিছু রাখার জায়গা। এটা হচ্ছে আয়না, দেখুন এটা হচ্ছে আয়না, এটা ওই লুকিং গ্লাস গাড়ির, এটাই আয়না। এইরকমই হচ্ছে জীবন ওনাদের। আর উপরে একটা সোলার প্যানেল রয়েছে, আর এদিকে পুরো মশারি আর জামা কাপড়। ঠিক আছে দাদা, আসছি আসছি কাকা, আমি এখান থেকে বেরোই। তবে এই ছোট্ট ছোঁয়ের মধ্যে বসে বেশ ভালোই লাগছিল। এই হচ্ছে মাছোয়ারা, যারা মৎস্য শিকারী, তাদের জীবন। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। কোনো দিন ইচ্ছে রইল নৌকায় করে ভ্রমণ করার, নৌকায় করে মাছ ধরা দেখার। তো আমরা এখন উপরে যাব, আর আমাদের নৌকাটা ওপাশে চলে গেল। যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আমরা এখন উপরে যাব। আমরা দেখুন পুরো পাশ দিয়ে যাচ্ছে, আর এখানে ভাঙনের অবস্থাটা হয়েছে দেখুন। আর কিছুদিন পরে এই রাস্তার এইটুকু অংশ ভেঙে যাবে যদি না বাঁধ দেওয়া যায়। আর এই একটাই রাস্তার ওপর নির্ভর করে এইদিকে দুটো গ্রামের মানুষ, একটা হচ্ছে চর খাসপাড়া আর একটা চর জিরাট, এই দুটো গ্রামের মানুষ। আর সামনে গোয়ালা যাচ্ছে এদিকে দুধ আনতে, আমরাও যাচ্ছি। তবে পথ এখন ঠিক আছে, বর্ষাকালে তো বিশাল কাদা হয়ে যায়, বর্ষাকালে এদিকে এরকম কাদা হয়ে যায়। আর দেখুন পুরো নদীর পাশ দিয়ে পথ, পুরো মাটির পথ। আর এপাশে মনে হয় সর্ষে তুলেছে, সর্ষে বা তিল যাই হোক, ওগুলো তুলে শুকো দিচ্ছে। চাষবাস এদিকটাই বেশ ভালো হয়, যেহেতু প্রতি বছর বন্যার সময় পলি মাটিযুক্ত জল ওপরেও চলে আসে, এবং বন্যার পরে জল নেমে গেলে জমি উর্বর হয়ে যায়, সেহেতু চাষ ভালো হয়। তবে কলা বাগান জলের নিচে চলে গেলে পুরো চলে গেল। যাই হোক, আমরা এই পথ ধরে একটু সামনে এগোই। রয়েছে একদম পাশে। স্কুলে পড়ো? কোন ক্লাস? ক্লাস 4। সাঁতার কাটতে পারো? হ্যাঁ। এখানে স্নান করো নাকি সাঁতার কেটে? আর ওরা ওখানে গিয়ে কী করছে? নৌকা চালাবা? মাছ ধরতে যাবা? তাহলে খেলা খেলা। এই যদি কুমির চলে আসে, আসবে না? কুমির নেই এখানে? ও, দেখা যায় কুমির? ও, কুমির নেই এখানে। এই দেখুন দুটো বাচ্চা, নৌকাটা ভালো নৌকো, জল আসলে আবার নিয়ে চলে যাবে। তোমাদের নৌকো ভেসে আসে, তো ওরা স্টিয়ারিং ধরে নৌকার উপর খেলা করছে। দেখুন গ্রামের মানুষের খেলা এরকম, মানে গ্রামের বাচ্চাদের খেলা। বেশ মনোরম শৈশব এবং বেশ স্মৃতিমধুর শৈশব হবে ওদের। এই নদীর চরের বা চরের মানুষের জীবন কেমন হয় তাই রয়েছে আজকের ভিডিওতে। আর
চরের মানুষের জীবনের থেকে বড় কথা চরের মানুষের জীবিকা, জীবন, সমস্ত কিছুই দেখুন কি সুন্দর দৃশ্য। তবে ভাটা রয়েছে জন্য এইটুকু জল, জল হলে আরও অনেকটা জল উঠে আসবে উপরে। তো চরের বাড়িতে দেখুন এখানে রসুন রোদে দিয়েছে। এগুলো কি চাষ হয়েছিল আপনাদের নাকি? বিক্রি করবেন না এগুলো বীজ হবে? বিক্রি হবে। দেখুন রসুন পুরো ছাড়িয়ে দিয়েছেন কেন? রসুন ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছেন কেন? হ্যাঁ, ও না, এমনি তো আমরা রসুন কিনতে পারি বাজারে, তো পুরো গোটা গোটা। ও এটা পুরো ছাড়ানো দেখছি, তাই ছাড়ানোটা বিক্রি করে দেবেন। রসুন চাষ কি এইদিকে হয় আপনাদের এদিকে? ও, আর এইদিকে বাড়িঘর দেখুন এরকম, এইদিকে ম্যাক্সিমাম বাড়ি দেখছি এরকম পাটকাঠি, পাটকাঠি তো এগুলো পাটকাঠি এরকম। তা আপনাদের বন্যার সময় জল ওঠে ওপরে প্রতি বছর? তো থাকেন কখন, কোথায় তখন? ও, কিন্তু ওইদিকে একটা গ্রাম আছে না আদিবাসীরা থাকে, ওদের তো পুরো ডুবে যায় নাকি? ও, তা আপনারা এখানে অনেক বছর ধরে বাস করছেন? তাহলে এখানে আপনাদের মূল জীবিকা কি, মানে কাজকর্ম কি আপনাদের বাড়ি, মানে এখানকার লোকেরা কি কাজ করে? মাঠের কাজ, কৃষিকাজ। আর এই নদীতে মাছ টাছ ধরেন? আসার সময় দেখছিলাম একজন মাছ ধরছে, দুজন বসে নৌকায়। আচ্ছা, ঠিক আছে। আর বাড়িঘর এরকমই সমস্ত কিছুই। গবাদি পশুর অবস্থা দেখুন, মশারি দিয়ে রেখে দিয়েছে এখানে, দুধ নিয়ে যাচ্ছে গোয়ালা ঘোষ। আর দেখুন অবস্থা, এখানে সাদা ফুল হয়ে রয়েছে। আমাদের শহরের দিকে এই যে আপনাদের গাছে ফুলটা হয়ে রয়েছে না, আমাদের শহরের দিকে হলে সকালবেলা সব তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সবার বাড়িতে রয়েছে জন্যই সমস্যা হয় না, এই হচ্ছে ব্যাপার। দেখুন এদিকে ম্যাক্সিমাম বাড়ি এরকম, বেশিরভাগ বাড়ি এরকম। তবে এই পায়রাটা দেখুন কি সুন্দর লাগছে, পায়রার একটা ছোট্ট ঘর করা রয়েছে। ও বেশ অনেক পায়রা বেরিয়েছে। আর ঘরে হয়তো কেউ নেই, তার জন্য শিকল দেওয়া রয়েছে। আর পাটকাঠির ঘরের অবস্থাটা দেখুন, এটা হচ্ছে রান্নাঘর, উপর থেকে চাল ঠাল সব ভেঙে চড়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেলে, তার আগে যদি ঠিকঠাক না করা হয়, আবার বৃষ্টির জল এখানে ঢুকে যাবে। আর পায়রাগুলো ভয়ে উড়ে যাচ্ছে। বেশ সুন্দর, একদম নদীর পাশের পরিবেশ, তো দেখতে বেশ সুন্দরই লাগছে। তবে এখানে যারা বসবাস করেন তাদের জীবন, তারা এখানে বসবাস করেন, ওর জন্য এখন তাদের জীবন একই রকম হয়ে গেছে, বা এটা তাদের জীবনের সঙ্গে একদম মিশে গেছে। তবে শহর থেকে যদি কেউ সেদিকে বসবাস করে, বিশাল কঠিন হবে তার পক্ষে বসবাস করা। এই যে কাকা আসছে ঘাস টাস কেটে নিয়ে, এটা কি বাড়ির গরু ছাগলের জন্যে? দেখুন এলাকায় ঘুরছি, আর এখানে দেখুন একটা আম গাছে কত আম হয়ে রয়েছে, মানে কত পরিমাণ আম এখানে দেখুন, বিশাল আম। এইসব যদি শহরের অঞ্চলের পাশে থাকে থাকবে না, তবে গ্রামাঞ্চলে প্রচুর আম গাছ, এর জন্য এগুলো থাকে, এখনো পর্যন্ত এগুলো থাকে। একদম নিচ পর্যন্ত ঝুলে রয়েছে, একদম বাচ্চাও পারতে পারবে আর কি। তো আমি এই জায়গায় আগেও এসেছি, এই বাড়ির কাকিমার সাথে বেশ ভালো পরিচয় ছিল, কাকিমাদের খুব ভালোবাসতেন। তো এই কাকিমার আজকে হঠাৎ এসে শুনি যে কাকিমা নেই, কাকিমা গত হয়েছেন। খুব খারাপ লাগলো কথাটা শুনে। 1 বছর হলো? এই তো 30-34 কাজ হয়েছে। কি হয়েছিল? ব্রেন টিউমার। আচ্ছা, এটা হচ্ছে এই যে নার্ভ, আমাদের যে দেহের যে সারা শরীরের নার্ভ, এই নার্ভের ভেতরে অ্যাটাক করেছিল। ডাক্তার বলেছিল। এটা আগে বুঝতে পারেননি? এই সবগুলো বছরখানিক হচ্ছে ঘুরছি, কিন্তু কিরকম বোঝা যাচ্ছে না। নাক দিয়ে জল পড়ছিল, আর একটা চোখ অ্যাটাক করেছিল। এবার চোখটা যাই হোক, নাকটা জল পড়াটা বন্ধ করার জন্যে অনেক ডাক্তার দেখিয়েছি। জিরাটে আপনার সুপ্রিম সাধুকা, বেশ ভালো পাস করা ডাক্তার, ওনাকে 3 বার দেখিয়েছি। উনি বলে কি অ্যালার্জি থেকে হয়েছে, সবাই বলে অ্যালার্জি থেকে হয়েছে। আমতলায় পলাশ ডাক্তারকে ডাক্তার রোগ ধরতে পারেনি, না অ্যালার্জি থেকে হচ্ছে। এইবার যখন ওই সিটি স্ক্যান করে এনে সেই সিটি স্ক্যান দেখানো হয়েছে, বললো এটা তোমার ওই মস্তকের জলটা শুকিয়ে পড়ে যাচ্ছে।
এই নাকে হাড় মানে প্রথমে যদি ধরা পড়তো তাহলে চিকিৎসা করা যেত। মোটামুটি যদি একেবারে প্রথম রাউন্ডে ধরা পড়লে, তাছাড়া কি একটা ঘটনা দেখেছি, হুম ভালো পেশেন্ট, এটা তো নার্ভের ভেতরে হয়েছে, হুম কিন্তু দেখা গেলো এমন পেশেন্ট যে মাথায় টিউমারের পেশেন্ট ইয়ে করে না, বাঁচে না। লাস্টিং করে না, আচ্ছা, এটা একটা করে ব্যাপার। ঠিকই, কিন্তু ওই আবার ওই বছর বছর তো এখন বাদে এখন বাড়িতে কে আছে? বাড়িতে ওই ছেলে পেলে আছে, একটা বড় ছেলেটা বিয়ে করেছে বুঝি, এই আচ্ছা। বছরখানিক হলো। তোর কাকিমা থাকাকালীন? না, হ্যাঁ থাকাকালীনই না, মরে যাওয়ার পরে, আচ্ছা, গত হয়ে গেছে তারপরে। ঠিক আছে, বাড়িতে কোনো মহিলা না থাকলে হয় না, এটা একটা ব্যাপার। রান্না বান্নি করা অসুবিধা তো, সে যাই হোক, হ্যাঁ। যতটুকু পারুক ততটুকুই করুক। হ্যাঁ, এখন সবাই তো সব কাজ বুঝে সারতে পারে না। এটা ব্যাপার। এবার কি সর্ষে চাষ করেছেন? ঠিক আছে, সর্ষে না, এটা মুসুরি। মুসুরির ডাল? ডাল না, এটা ভাঙালি ডাল। ও আচ্ছা, মুসুরির রং এরকম, আর কিছু মুসুরির রং দেখা যাচ্ছে। এটা কি পুরো এই মুসুরির ডালের কালার তো এইরকম হয়ে যায়, অনেকটা হলুদ হলুদ ধরনের, ওপরে মনে হয় বীজপত্রটা। গাড়ি দিয়ে তো গাছটাকে পেশাই করে ঝাড়ানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই ফেটে ফুটে গেছে। এই যে আহ, এটাকে মুসুরি কলে ভাঙালে পরেই ডাল হবে, আচ্ছা। এইটাই। এদিকে মুসুরির চাষ হয়, হয়, এই কলার চাষ হয় দেখছিলাম, রসুনের চাষ হয়। সবই চাষ হয়। মাটি কিন্তু উর্বর, প্রতি বছর বন্যার ফলে যে জল ওঠে না। হ্যাঁ, জলের ফলে। তবে মাটি উর্বর বলতে আমাদের তো এঁটেল মাটি নয়, হুম, বেলে বেলে মাটি তো। ওই আচ্ছা। কিছু কিছু জায়গার জলের সংকট, শ্যালো ফ্যালো নেই, জল দেওয়া যায় না, তাই আমাদের ফসলের নির্ভরশীল ভালো হয় না, হ্যাঁ। জলের প্রয়োজন হয়। তা আপনাদের সামনে দিয়ে প্রবাহিত হয়ে গেছে গঙ্গা নদী, তা গঙ্গা নদীতে মাছ টাছ ধরেন নাকি? হ্যাঁ, মাছ যারা ধরে ধরে, অনেকেই ধরে, আমরা ধরি না মাছ, আচ্ছা আমাদের কোনো জাল ঠাল নেই। আচ্ছা, আরেকটা কথা আমার জিজ্ঞাসা করার ইচ্ছে আছে। আমি শুনেছি এই নদী দিয়ে নাকি জোয়ার ভাটার সময় স্রোতে অনেক মৃতদেহ, মানে পশু পাখি মানুষ সবার মৃতদেহ এসে ভেসে থাকে, তাই? পশু পাখি, মানে পশু প্রাণী মানুষ এদের মৃতদেহ ভেসে বেড়ায় এই নদী দিয়ে? হ্যাঁ, নদী দিয়ে ভেসে বেড়ায় না, মানুষ মরা ভেসে বেড়ায়, গরু মরা ভেসে বেড়ায়, যাবতীয় যা মরবে তাই ভেসে বেড়ায়। মানুষ মারাও ভেসে বেড়ায়? তা হ্যাঁ। পুলিশ তোলে না? পুলিশ কি করবে? দেখা গেলো কোথাও না কোথাও ফেলে দিয়েছে, রাত বিয়ালে ভেসে চলে আসছে। তো সেক্ষেত্রে তো দুর্গন্ধে আপনাদের অসুবিধা হবেই। অসুবিধা তো হয়, সবচেয়ে থেকে মানুষ মরা এখন কমই আসে, হ্যাঁ, আগে আসতো প্রচুর। বিশেষ করে তখন আমার হয়তো দেখা গেলো 10, 15, 20 বছর বয়স, তখন মানুষ মরা প্রতিদিন 5টা, 6টা, 7টা এরকম দেখাই যেত। 5, 6, 7টা? হ্যাঁ, প্রতিদিন বাপরে বাপ। কন্টিনিউ। তখন ওই বড় বড় মস্তান ছিল না, হ্যাঁ। এখন তো মস্তানি কম করে মানুষ। হ্যাঁ, ওই মস্তানি করতে দেখা গেল, আপনার সাথে দ্বিধাবোধ কথায় বললো না, এই আধার রাতে একটা কোপ মেরে ফেলে দিয়ে কলসি বেঁধে দিয়ে গঙ্গায় ফেলে দিল, যাতে আর বাঁচতে না পারে। একেবারে মানে ওইসব শত্রু বানা করলে পরে মানুষের বাঁচিয়ে রাখে নাকি। তো এখন এগুলো কমেছে, কিন্তু ওই গরু ছাগল এগুলো তো আছে। হ্যাঁ, এখন এই গরু ছাগলগুলো, তা আপনাদের তো দুর্গন্ধে মানে এখানে টেকা দায় হয়ে যায়। হ্যাঁ টেকা তো অবশ্যই যায়, গঙ্গা দিয়ে যখন যায় হুম। তখন তো ভেসে গেলে যেটা যাই হোক কিছুটা সময় গন্ধটা পাওয়া যায়, আর মোটামুটি চলে যায়, তখন বেরিয়ে যায় আস্তে আস্তে। আচ্ছা কোনো চরে পরে যদি উঠে যায়, যদি শিয়াল কুকুর আছে। আচ্ছা আচ্ছা, এইদিকে তো ওই আদিবাসী পাড়া, তারপরে আর কোনো বাড়ি নেই, ওদিকে হ্যাঁ, পুরো আদিবাসী জঙ্গল, পাড়ার পরে সব ওদিকে চর, পুরো চর জঙ্গল। সব চর জঙ্গল, প্রচুর পরিমাণে ওই দিক দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে, এত প্রচুর পরিমাণে মাটি কাটছে। কারা কাটছে? কাটছে মাফিয়া, যাদের আমাদের মতন লোকে কেটে কেটে বিক্রি করছে। ও এই ব্যাপার, ওর জন্য নদীর সমস্যা। এখানে দেখবেন এইদিকে দিতে পারে, এদিকে রাস্তার সময় দেখছিলাম রাস্তার অনেকটা অংশ ভেঙে চলে গেছে, এইদিকে দিলে ভালো হয়। ভেঙে চলে গেছে। তাই এটাও ভাঙন। মুসুরির ডাল বিক্রি হয় কত করে আপনাদের? ডাল তো করি না, ওই অল্প স্বল্প চাষ করি তো, ওই কটা কটা হয়, ও দেখা গেলো নিজেদের দেখা গেলো 5 কিলো ও ভাঙিয়ে নিয়ে আসলাম, আচ্ছা আচ্ছা। গেল আবার কটা ভাঙালাম। আর এর মুখে এরম বেঁধে রেখেছেন কেন? বেঁধে রেখেছি, খেতে পারবে না কারো ফসল, এ তো খাবারও খেতে পারবে না তাহলে? কিছুই খেতে পারবে না। তাহলে খিদে পেলে কি করবে? এই এখন খুলে দেবো, খুলে খাবার দেবেন? মাঠে যখন বাঁধা থাকে তখন ওই নিয়ে আসা হলো বাড়িতে, আচ্ছা আচ্ছা এখন ওই থাকবে এখানে, আবার বিকেলের দিকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। ওই যে আরো একটা আছে, ওটাও আপনার নাকি? তো দেখুন, অন্যর ফসল যাতে নষ্ট করে না দেয় তার জন্য এখন এতে খেতে দিয়ে দেবেন। না, আর খেতে দেবো না, খেতে দেবো আর বিকেল, আচ্ছা, বিকেলে মাঠে নিয়ে দেবো।
আচ্ছা আমরা একটু সামনের দিকে এগোই। দুজন মিলে এখনো সেই একই সাইকেলে, হ্যাঁ, ঠাকুমাকে পেছনে বসিয়ে নিয়ে এখনো সাইকেল। কোথায় গেছিলেন, কত দূর গেছিলেন, কি কাজ হলো আজকে? পাট নিড়ুনি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনারা? তাহলে আমার ভাইপোটা এই আমার লাঠিটা কেমন আছে? ভালো আছে। হ্যাঁ, আমার লাঠিটাটুকু ফোন ধরা যায়, আমি একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, খুব ধরাচ্ছি। আনন্দ লাগে আমার, কদিলে মনটা খুব খারাপ, আসে না। আমি সেদিন বলছি যে পাতে কোনো হয়েছে। না না, ভালো আছে, আমি ফোন অবশ্যই ধরাবো। আচ্ছা আপনাদের বাড়ি আমি যাচ্ছি একটু পরে। বাড়ি যান, বাড়ি থাকবেন তো? আমি যাচ্ছি তাহলে। বাড়িতেই তো থাকবে এবার আর ঠিক আছে, তাহলে আমি একটু পরে যাচ্ছি আপনাদের বাড়িতে, এসে কথা হবে। হ্যাঁ ঠিক আছে। চরচিরাটের পাড়ায় ঘুরছি এবং সবার বাড়ি এইরকম, মোটামুটি এখানে 20 থেকে 30টা বাড়ি রয়েছে, আর 300 জন মতো রয়েছে, তবে সবার বাড়ি একই রকম। এখানে পাকা নির্মাণ একটাও নেই। টিন এরকমভাবে ওগলা পাতা বা ওই গোল পাতা বা এরকম পাটকাঠি এইরকম দিয়েই সমস্ত বাড়ি তৈরি। আর এ পাশে আবার বেশ কিছুটা ফাঁকা জায়গা, তার ওই পাশে গেলে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে জিরাট। তো এই দাদুর সাথে পরিচয় হলো, দাদু একটা মন্দির তৈরি করেছে এখানে। কি ঠাকুরের মন্দির দাদু? এটা তিননাথ ঠাকুরের মন্দির। ত্রিনাথ ঠাকুর। হ্যাঁ, আচ্ছা। মানুষ কামনা করে, হ্যাঁ, তিননাথ ঠাকুর তা পূর্ণ করে। পূর্ণ করে। খুব জাগ্রত। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছর 5, 6, 7, 8 খানা ঠাকুর দেয় মানুষ, বুঝলেন? আচ্ছা, এটা কি প্রতিমায় পুজো হয় বা মূর্তিতে পুজো হয়? এটা বছরে কার্তিক মাসের পহেলা বুধবার পূজাটা হয়। কার্তিক মাসের পয়লা বুধবার পুজো হয়। আমি মন্দিরে ঢুকছি। এই হচ্ছে ত্রিনাথ ঠাকুর। ত্রিনাথ ঠাকুর একদিকে শিব দুর্গা, আর মাঝখানে এটা এই মাঝখানে কার মূর্তি দাদু? এইদিকে মহাদেব, একদিকে ব্রহ্মা, আর মাঝখানে ব্রহ্মা বিষ্ণু শিব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আচ্ছা, এটাই হচ্ছে ত্রিনাথের মূর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যে জায়গাটা এখন রয়েছি, কলকাতা থেকে তার দূরত্ব মাত্র 71 কিলোমিটার, আর সময় লাগে 1 ঘন্টা 25 মিনিট। এখান থেকে কলকাতার দূরত্ব মাত্র 71 কিলোমিটার, কিন্তু এই জায়গাটা পুরো খাস জায়গা, তাই তো? হ্যাঁ, তা আপনারা খাস জায়গায় বসবাস করছেন কত বছর ধরে? খাস জায়গায় বসবাস করছি ধরেন 65 বছর। 65 বছর। তো পাট্টা ঠাট্টা দেওয়া হয়নি? না, পাট্টা দেওয়া হয়নি। পাট্টার জন্য আমরা টাকা দিয়েছিলাম, দুবার করে টাকা জমা দিয়েছি। কোথায়? কিন্তু দিয়েছিলাম জিরাটেই দিয়েছিলাম, নেতাদের মাধ্যমে দিয়েছিলাম। নেতারা বলছে যে বেলারের কাছে আমরা দিয়েছি, কিন্তু আদৌ সেই জিনিসটা কার্যকারী হয় নাই। পরে শুনলাম যে এটা হচ্ছে ভুয়া একটা পাট্টা দিয়েছিল, কোনো রকম একটা কাগজ দিয়েছিল, সেটা ভুয়ো, মানে সেটা কার্যকারী নয়। হ্যাঁ, তা আপনারা তো খাস জমির কোনো পেপারস নেই, পাট্টা নেই, ওর জন্য কি সরকারি সুবিধা তো তাহলে পাবেন না? সরকারি সুযোগ সুবিধা বলতে কিছুই পাই না। তবে তার মধ্যে দিয়ে দেখা যায় কি, ওই রেশন কার্ড, আধার কার্ড আছে, আধার কার্ড, রেশন কার্ড আছে, এগুলো তো থাকবে, ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড ফাট আছে। এবং কিন্তু বাড়ি ঘর আপনারা এখানে পান না, তাই তো? হ্যাঁ, যেহেতু জমির কোনো পেপারস নেই, না, মানে না। পাকা কাগজপত্র নেই, ওই জন্য বাড়িঘর পায় না। এই রকম বাড়িঘর। আর রাস্তা তো এখানে নেই, রাস্তার তো প্রচণ্ড দরকার। কদিন পরে বর্ষাকাল হবে তো। হ্যাঁ, কদিন পরে বর্ষাকাল হলে আমাদের খুবই দুর্গতি হয়। এমন এমন সময় আছে যে হয়তো গলা জল সাঁতরাইয়েও ডাঙ্গা পানে উঠতে হয়। তাই? তার কারণ এখানে তো তেমনি কোনো বড় দোকান ফোকান নেই। আমাদের হাট বাজার করতে হলে সেই হয়তো জিরাট যেতে হয়, না হয়তো চাকদা যেতে হয়, নদী পার হয়। হ্যাঁ, নদী পার হয়ে যেতে হয়। তবে চাকদা যেতে হলে, চাকদা এখন যা দূরত্ব হয়ে গেছে, মোটামুটি সারাদিনের ক্ষতি। এবং জিরাটে যেতে গেলেও ওই রকমই, অন্তত 4 ঘন্টা 5 ঘন্টার আগে আর ফিরে আসা যায় না। হয়তো এইরকম জায়গায় আপনাদের এই যে বসবাস করছি। বর্ষাকালে যখন রাস্তার অবস্থা একদম পিছল হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ তা এই গ্রামে তো মোটামুটি প্রায় 30-40টা ঘর রয়েছেই, হ্যাঁ, তার বেশি। বেশি আছে, বেশি সব আছে। ঘরই এরকম কাঁচা বাড়ি বা মাটির হ্যাঁ, বা এই বেড়ার বাড়ি। হ্যাঁ, 60-70টা আচ্ছা, ফ্যামিলি আছে। তো ব্যাপার হচ্ছে যখন রাত বিরেতে যে অসুবিধা হবে, শরীর খারাপ হবে কোনো মুমূর্ষু রোগীর, তাহলে তো বিশাল সমস্যা হবে তার। বিশাল সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা বারবার শুধু তা আপনাদের একটা সবাইকে জানিয়েছি। স্বাস্থ্য কেন্দ্র করে যাচ্ছে না? না না, এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই। তবে আছে হয়তো ওই দিদিমণিরা, হেলথ সেন্টারের দিদিমণিরা হয়তো কোনো কোনো সময় একটা ঘুল্লার দেয়, আর কোনো কোনো সময় ফোন করে বলে যে এই তোমার আজকে জিরাটে হেলথে যাইতে হবে গো, ফোন করে জানায় আর কি, কিন্তু আইসা জানাবে না, এইরকম মানে ফোনের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, ফোন করবে, হঠাৎ ফোন করলো, হয়তো দেখা গেল যে এই তোমার আজকে পোলিও আছে জিরাটে, আসো, আইতে হবে।
এইবার যেতে পারলে তো ভালো কথা, না যেতে পারলে ওই দিন ফেল হয়ে গেল এইরকম। ও তা আপনি চশমার এখানে কলা গাছ কি পাতা দিয়ে রেখেছেন কেন? ভাই এখানে আমার চশমা অতিরিক্ত ভারী চশমা, আমার চোখে বিশাল লাগে খারাপ- এদিকে? খারাপ মানে কানে ঘাও হয়ে গেছে। হ্যাঁ, এটা অতিরিক্ত ভারী চশমা, এই জন্য আচ্ছা। চশমা যায় কিছুই দেখি না। এবার চশমা পড়তে পড়তে কানের ও ভিতরে ঘা হয়ে আচ্ছা গেছে, আচ্ছা, ওর যার জন্য জন্য, পাতা দিয়ে রেখেছেন। পাতা জড়িয়ে রেখেছি, আর কি করব। তো আরে এই কাকা দাদুর বাবু, কথা তো আপনারা বড়- সবই শুনলেন, পুরো বড় চর দুঃখের জিরাটের কথা রে। একদম বাস্তব কাহিনী দাদুর মুখ থেকে আপনারা শুনলেন। হ্যাঁ। এই হচ্ছে চরের জীবন, চরের জীবনযাত্রা, চরের কঠিন জীবন। তবে ভিডিও যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি এমন মানুষের কাছে যদি পৌঁছায় যে এখানে কিছু মানে উপকার করতে পারবে, রাস্তা হোক, পানীয় জল হোক, জলের কল হোক, তাহলে খুব ভালো হয়। এই চরের মানুষগুলোর জীবন আরেকটুখানি উন্নত হয়, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, আমরা সেটাই চাই। শোনেন, মানুষের নেতা মন্ত্রীর এমপিদের টাকা অনেক সময় দেখা যায় যে উলি পিঁপড়া কাউয়া ছিলে খাইয়া ফেলায়, অথচ এই যে সাধারণ জায়গায় নিকৃষ্ট জায়গায় আইসা যদি কেউ একটু অনুদান করে আমাদের, তাহলে আমরা মনে করব সেই আমাদের ভগবান, আচ্ছা। সেই আমাদের ঈশ্বর। তার কারণ মানুষ রূপেই ঈশ্বর, কিন্তু এই নচেত অন্য কিছু নয়। এমনকি ভাগবত গীতা মহাভারত পড়ে কেউ ভগবানকে পায়নি, কিন্তু মানুষের আশীর্বাদ পেয়েছে, মানুষের সহযোগিতা পেয়েছে। তবে আমাদের এখানকার পরিস্থিতি দেখে যদি কোনো নেতামন্ত্রী ভাবে যে আমার 2 মাসের মাইনার টাকা দিয়ে আমি এদের রাস্তাটা একটু সংস্কার করে দেই, আমরা তাকে মাথায় তুলে নিয়ে নাচবো, এতে যেই আচ্ছা। সরকারি নেতাই হোক। আচ্ছা, এটাই আমাদের হচ্ছে দেখার আসল দরকার কথা। নেই, আমাদের এটাই। দেখার দরকার নেই। হ্যাঁ, এইটাই বড় দুঃখের ঠিক কথা। আছে। আর যদি আমাদের এই যে বন বিভাগ, এখানে কিন্তু সরকারি বন বিভাগ হয়েছিল, হুম। সেই বন বিভাগ হয়েছিল, নারকেল গাছ লাগিয়েছিল, সবই কিছু করেছিল। তবে আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের ভবিষ্যতে একটা কিছু হবে, যখন হয় নাই। তবে এখন যদি কোনো নেতা মন্ত্রী, কোনো সরকার আইসা একটা ভবিষ্যতের চিন্তা আমাদের করে, আমাদের যদি 2 কাঠা করে জায়গাও অন্তত পাট্টা রেজিস্ট্রি করে দেয়, আমরা এই ইন্দিরা আবাসনের ছাদের ঘর পাই, হুম। আমরা মনে করব সেই আমাদের দেবতা, সেই আমাদের ভগবান। আচ্ছা, আপনার বার্তা আমাদের মাধ্যমে সবার কাছে হ্যাঁ, পৌঁছে যাবে, অনেক সবার ভালো কাছে লাগলো। হ্যাঁ। আমি একটা জিনিস দেখাবো চরের মধ্যে। একটা বাড়িতে আমার দূর থেকে দেখে কি এগুলো মাছ ধরার কিছু হবে, হয়তো এটা হতে পারে। হ্যাঁ, মাছ ধরার এই বিভিন্ন কিছু ঘুনি ঠুনি জাতীয় কিছু হবে। এইগুলোর নাম কি মাছ ধরার এগুলোর? বৃত্তি। আচ্ছা, এটা কি নদীতে ধরে নাকি এমনি ছোট চরে? আচ্ছা, গঙ্গা জল যেখান থেকে যায়, বৃত্তি এগুলোর নাম? বৃত্তি। তাহলে তো বড় মাছ ওঠে না, এখানে ছোট মাছ ওঠে? বড় মাছ, চিংড়ি মাছ, এইটা বড় বড়, ওই যে ওগুলো দিয়ে পাততে লম্বা করে বানা। ও, আপনি বানান নাকি এগুলো? বানাইতাম আমি ও, এই যে অবস্থা, এগুলো মনে হয় পুরোপুরি বাঁশের চাচ, এরকম একটা একটা শীট করে রেখেছেন, এই কাকু তৈরি করেন, আপনি বানান তাই তো, বসে বসে? ও, তো কি বিক্রি করেন, সব বিক্রি করার জন্য লোকের কাছে নাকি? বিক্রি করার জন্য আমি অনেক কাজকর্ম করতারি না তো। শরীর ভালো না। ও, এমনি বানাতে পারেন এখন না? এখন পারি, পারলে কি হবো, অল্প। বাক্স আনতে কিনা যাইতে হবে অনেক দূর। না না, এখন বইয়া থাকতে পারে না। আচ্ছা, তার মানে এখন এগুলো বানিয়ে যে রেখেছেন এগুলো বিক্রি করবেন তাই? কেউ কেউ নেই? ছেলে আছে, ছেলে করবে, নাতি আছে। আচ্ছা, এই জল আসলেই তখন মাঠে পাততে প্রতিদিন হয় এগুলো? আর যে মাছ ধরেন, মাছ ধরে কি আপনি নিজে খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? বিক্রি করি, খাই, আচ্ছা, সবটাই। আমি নৌকোয় একজন দেখছিলাম নদীর উপরে, আমি বললাম আপনারা যে মাছ ধরেন খান না? বলছে না না না, বসতে হবে না, বসতে হবে না, আমি যাচ্ছি। আরে চেয়ার দিতে হবে না ঠাকুমা, ঠাকুমা আমি বেরিয়ে যাবো, থাক। আসছি বনগা থেকে, এই ঠাকুমা যে চেয়ার আনতে যাচ্ছে, দেখুন। আপনি আমায় দেন। না না, ঠিক আছে, আপনি বসেন, আমার বসার কি আছে। হ্যাঁ, বাড়ি ঘরের কৃষ্ণ। না না, আমি আর একটা ভাই এসছি, ও আছে ওদিকে। তা আপনাদের এদিকে অনেকদিন আগেও এসেছিলাম, আবার অনেকদিন পরে আসলাম এদিকে। আমি ওই যেটা বলছিলাম, ওইদিকে নৌকো রয়েছে না, নৌকোয় হচ্ছে একটা কাকা রয়েছে, জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে মাছ ধরেন খান না? বলে মাছ ধরি 10-12 কেজি, খাবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এখন তো মাছ হয় না, আগে তো মাছ 10 কেজি, 20 কেজি, 25 কেজি। তা আপনাদের মূল পেশা চাষবাস আর কৃষিকাজ, এই কৃষিকাজ আর মাছ ধরা?
আচ্ছা, এই গ্রামে এমন কেউ নেই যে চাকরি বাকরি করে, এমন কেউ নেই, তাই তো? না না, হ্যাঁ এইবারই একটা ছেলে এই বছর 4-5 বছর ধরে কাজ করতেছে কি কাজ করে? কোম্পানিতে। ও, কোম্পানিতে, কিন্তু সরকারি চাকরি এই গ্রাম থেকে পায় না। আমাদের গ্রামের সরকারি চাকরি। আর স্কুল কোথায় আপনাদের এখানে? আমাদের স্কুল ওই খয়রামারি, যেখানে টলারে নামছো ওইখানে। অনেকটা দূর তো। আরে দেখ বাচ্চাদের, এটা খিচুড়ি স্কুল? হ্যাঁ হ্যাঁ খিচুড়ি। আর মেয়েরা ছেলেরা সব ওই জিরাটে। জিরাটে যায়, অনেকটা দূর তো জিরাট। দূর, মিলনগড় দূর আছে। মিলনগড় তো আরো দূর। হ্যাঁ 1 মাইল 1.5 মাইল যেতে। ওরে বাবা। মিলনগড় আবার জিরাট। একটা জিনিস হলো এখানে শান্ত একটু জায়গাটা, হাওয়া আছে, গঙ্গার হাওয়া শান্ত। ওই শহরের মতো যে ঘিঞ্জি গরম না, গরম না, কিন্তু অনেকটাই সমস্যা। আমাদের ঠিক আছে ঠাকুমা, কাজ করেন, আসি। আসি কাকু, অনেক ভালো লাগলো, নমস্কার, ভালো থাকবেন। আবার আইসো বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। তো গ্রামের মানুষ খুব সুন্দর, ভালো মানুষ হয়, খুব ভালো মানুষ। আমি রয়্যাল ফল দেখতে পেলাম বহুদিন পরে। এই দেখুন রয়্যাল ফল, বিশাল টক রয়্যাল ফল, আর ওই ভাই উঠে রয়্যাল ফল পেড়ে নিয়ে আসছে। অল্প পারলেই হবে ভাই, এই প্যাকেটটা দিয়ে দাও। ফলগুলো আঙুর ফলের মতো এরকম থোকা থোকা হয়ে রয়েছে, দারুণ টক। ছোটোবেলায় ছিল আমাদের বাড়ির পাশে, ওর জন্য আমি জানি, আর এতগুলো নিয়েছি। ওই ভাই পারছে ওখান থেকে, ঘুরতে এসে রয়্যাল ফল পাওয়া গেল। চুপ সুপার নাচে কানা করি ঘুঙুর বাজে, বাজতে বাজতে লাগলো তাল, এই ঘর খান জগৎ পাল, জগৎ পালের ঘর খানি, লোহার বন্ধন চাল খানি, লোহার নয় ভাই খড়ের বাস, দুই দুয়ারে ওরে আস, আস ওরে জোড়া জোড়া, পায়রা ওরে 32 জোড়া, দেখতো পায়রা কতুর গেল, নল বনে জল খালো, নল বনে তুম্বা বুড়ি, এ বুড়ি তোর পৌষ মাসের একাদশী, বুড়ির কপালে চন্দন ঘষি, ঘষতে ঘষতে পড়লো ফোঁটা, বুড়ির হলো 7 বেটা, 7 বেটার নাম 27, চললে বেটা 2 জন সাতর, ভাই মেরেছে 3 মুনসা, তারা মেরে আছে ভালো, আমরা যাব পূর্বধারে পাইক পাড়া, 6 9 18 ঘোড়া, ঘোড়ায় ঘোড়ায় বুঝবো, চাল কটা দিন গুজবো, এ চালের ভাত আজি গুজি, সোনার নাঙ্গল পেরে গুজি, সোনা নয় ভাই রূপার ফাল, দুই দুয়ারে জুরি হাল, হাল ধরে হাল তো গেরাজ জলে হাত পাও দো, কেটে নিয়ে আয় তোর মানের পাত, বেড়ে দিই তোরে গোলাম ভাতে নেই কোনুন, ঠকের বাবার গালে শুন, ঠক 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 ঠক, ঠক যদি রোখে লাথি দিব তোর কোখে, পড়ে যাবি ওই ঝোঁকে, দান 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 চলিয়া যাই, বাস্ত গোসের মাগন চাই, আর কহেন বাড়ি গাইয়া যাই, আইলাম রে স্মরণে লক্ষ্মী দেবীর বরণে, লক্ষ্মী না করে রাও ঘরে চাইছে লক্ষ্মী চাও, এ মাইয়া লক্ষ্মী কুলই পিঠা খাবিনি, কুলই পিঠা খায় কুলইতে, খায় আর কর্মরায়, 2 চক্ষু ফরফরায়, 2 চক্ষু না 2 মূলা, ধান দিবেন বর্ণ কুলা, ধান দিবেন না দিবেন চাল, চাল দিবেন সারে সারে, তার লক্ষ্মী ঘরে বাইরে। এই যে দাদু যে গানটা করলো না, গানটা করতো অনেকদিন আগে, বন্ধ হয়ে গেছে এখানে গানটা করা। তবে এই গান করার সময় নাকি লাঠি থাকতো, লাঠির আগায় ঘুঙুর বাঁধা থাকতো, ঘুঙুর দিয়ে এরকম মারতো, আর 10-12 জন মিলে গান করতো। এটা পৌষ সংক্রান্তির একটা উৎসব, গ্রামীণ উৎসব। এখন এটা হয় না এখানে, কারণ আমি সামনে যেটা দেখতে পাচ্ছি নদী, নদীর ওপারে তাদের বাড়ি ছিল, 4বার বাড়ি ভেঙে এপাশে চলে এসেছে, নদী আস্তে আস্তে ওইদিকে গড়ছে, এদিকে ভাঙছে, ভাঙতে ভাঙতে এপাশে চলে এসেছে, এবং যারা ছিল তখন সব বিচ্ছিন্ন জায়গায় চলে গেছে বাড়িতে করে করে। ওর জন্য সেই রীতিটা বা সেই সংস্কৃতিটা এখান থেকে বিলুপ্তির পথে। তবে এই যে ওস্তাদ, উনি ওস্তাদ, ওর জন্য ওনার এইগুলো মনে আছে, এবং এটা নাকি ওনারই লেখা। বেশ ভালো লাগলো কিন্তু এই বিষয়টা শুনে। এরকম অনেক সংস্কৃতি ছড়িয়ে রয়েছে গ্রাম বাংলার বিভিন্ন কোনায় কোনায়, যেগুলো আমরা জানতেও পারি না। এইরকমভাবে গ্রাম বাংলায় পৌঁছালে আর ভাগ্য ভালো থাকলে এইরকম মানুষদের সন্ধানে আসলে সেগুলো জানা যায়। আপনাদের এই বিষয়টা জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই জিরাট চরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। আর আমার সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে মা গঙ্গা।